সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন। হ্যালো, সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতি বছরের মতো এবারও আমি পুজো করছি বাড়িতে। তো এই যে একটা শাড়ি পরেছি, আর কাজ করতে করতে ব্লগটা শুরু করার একদমই সময় পাইনি। এখন শুরু করলাম, এখন হচ্ছে 1:30। তো আমার কাজ প্রায় অনেকটাই হয়ে এসছে, যেহেতু একা তাই সময় লাগছে বেশি। বাজার হাট সমস্ত কিছু যোগাযন্ত্রে একা হাতে করা, বড় তো অফিসে ছুটি নেই। তো আমার এখন আমি ভোগ রান্না বসিয়েছি, 5 রকম ভাজা হয়ে গেছে, লাবড়াটা বসিয়েছি। তো এই যে আমি শাড়ি পরেছি, এই যে এখানে আমার তরকারি হচ্ছে, 5 রকম ভাজা হয়ে গেছে সব। আর কি হয়েছে, ওখানটাতে এত কম আগুন আসছে, মানে খুব দেরি লাগছে, আগুনটা জ্বলছেই না, খুব আস্তে আস্তে। আর তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। বউ রান্না হচ্ছে। এই যে আমার এখনো কোনো কিছুই গোছানো হয়নি, অল্প অল্প গুছিয়ে রেখেছি। যে মা লক্ষ্মী, ঘেমে নিয়ে অবস্থা খুব খারাপ। যাই আস্তে আস্তে সমস্ত কিছু আবার রেডি করি, এখনো পুজো করতে চাপতে হয়ে যাবে মনে হচ্ছে। পুজোর সব জোগাড় জান্তি বাজার করা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ কিন্তু আমার একার হাতেই করতে হয়েছে, বা আমার সবসময়ই হয়। তো সেই জন্য কিন্তু বর না করেছিল যে তোমার এবছর পুজো করার দরকার নেই। আর 2 দিন পরেই হচ্ছে আমি বাড়িতে যাব, বাবার বাড়িতে জলপাইগুড়িতে। তার জন্য লাগেজও গোছানো ছিল। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত উপোস থাকার পর যখন উপোস ভাঙা হয়, তারপর আর শরীর ছেড়ে দেয়, তখন আর কিছুই কাজ করতে ইচ্ছা করে না আসলে আমার। আর তাছাড়া তোমরা তো জানোই আমার উপোস থাকা বারণ আছে, যেহেতু আমি ডায়াবেটিক পেশেন্ট। বেশিক্ষণ না খেয়ে থাকাটা আমার ঠিক নয়। তাও আমি সেদিন মন চেয়েছিল যে না খেয়ে পুজো করি। আর মায়েরও আমার উপর কৃপা হয়েছিল বলেই আমি ঘরের সমস্ত কাজ সামলে মাকে ঠিক সময় মতো পুজোটা দিতে পেরেছিলাম। পুজোর আগের দিন সন্ধেবেলা বাজারে গিয়ে ওই সমস্ত মুদির বাজারগুলো নিয়েছিলাম, আর দশকর্মার বাজারগুলো নিয়েছিলাম। কিন্তু ফুলটা নিইনি, কারণ বাসি ফুলে পুজো দেবো না বলে ফুলটা নিইনি ইচ্ছা করে। আর আমি যেখানে থাকি সেখানে ফুলও পাওয়া যায় না বিশেষ, সবসময় কিনেই আনতে হয়, কিনে আনলেও পাওয়া যায় না। আর তার মধ্যে ছিল সেদিন লক্ষ্মী পুজো, ফুলের যা ক্রাইসিস সে আর কি বলবো। তো সকালে দেখো একা হাতে ঘুম থেকে ওঠার পর বর তো অফিস চলে গেল, ওকে টিফিন করে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। তারপর থেকে শুরু হয়েছে আমার যুদ্ধ। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সারাটা দিন আমি একা কাজ করেছি। আর সেদিন ও বাড়ির সামনেও ছিল না, ও গেছিলো কলকাতার মেইন অফিসে, ওখানে ওর কি কাজ ছিল। তো না করেছিল অনেকবার যে পুজো করার দরকার নেই। আর প্রতি বছর আমি যেরকমই পারি, ছোটো হোক বড়ো হোক, পুজো করি। তো আর যেহেতু ঘরে আমার ঠাকুরও রয়েছে, সবাই দেখছি বাজার থেকে প্রতিমা কিনে নিয়ে যাচ্ছে, আর আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তাই কিন্তু আমি ভাবলাম যাই হোক, যেই শরীর আমার যেরকমই খারাপ হলো, আমি পুজোটা মনের জোরে কিন্তু পুজোটা করেছি। তারপর সকালবেলা ঘরে সমস্ত ঘর মুছে, বাসনপত্র ধুয়ে টুয়ে, ঠাকুরের বাসনপত্র মেজে, ঠাকুর ঘর মুছে টুছে তারপরে গেছিলাম বাজারে ফুল কিনতে। আর ফুল, মিষ্টি, তারপর হচ্ছে ওই লাবড়ার জন্য সবজিগুলোও নিয়েছিলাম। আর সবজি আগের দিনই বাজার করেছিলাম, যেহেতু পুজো করার প্ল্যান ছিল না, তার জন্য সমস্ত সবজি করেছি কি আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ফ্রিজ তো আমার নিরামিষ নয়, আর ওই সবজি ধুয়ে হলেও আমি পুজোতে ব্যবহার করব না। তো তারপর আমি সব সবজি টবজি নিয়ে যখন বাড়িতে ফিরলাম, তখন প্রায় ওই 12:30 বাজে। তারপর এসে সব ঘর টর মুছে আমি স্নান সেরে তারপর চলে এলাম ঠাকুর ঘরে। প্রথমে আমি ভোগটা বসিয়ে দিয়েছিলাম। আর ঠাকুর ঘরে ভোগটা বসানোর আগে ঠাকুর ঘরে কিছু কিছু কাজ একটু এগিয়ে রেখে গেছিলাম, যাতে যদি রান্না করতে দেরি হয়ে যায় আর এদিকে পুজোর যোগাযান্তিও হবে না, তখন কিন্তু খুব বিপদে পড়বো আমি। তো আমি পুজোটা কিন্তু 5টার মধ্যেই কমপ্লিট করে দিয়েছিলাম।
কারণ আমরা যেই বাড়িতে থাকি তাদের নিমন্ত্রণ করেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর ওদেরও সেদিন বেরোনোর ছিল, তো আমি বৌদিকে ফোন করে বললাম তোমরা কখন বেরোবে, আমি একটু ভোগ দেবো তোমাদের। তো বলছে আমরা 5টা নাগাদ বেরোবো, ওর জন্যই আমারও তাড়াহুড়ো ছিল। আর কি হয়েছে জানো, আমার যে ওভেনটা আছে না, ওটার মধ্যে এত কম আগুন জ্বলে, মানে কি আর বলবো। যতক্ষণ সময় ধরে আমি 5 রকম ভাজা, লাবড়া আর খিচুড়ি করেছি, ততক্ষণে আমার মনে হয় মানে লুচি, পায়েস, তারপর হচ্ছে নাড়ু, সমস্ত কিছুই মানে অন্য গ্যাস হলে হয়ে যেত। আসলে আমি ভুল করেছি। আর দোকানদারটা কি এমন বোঝালো, বললো হ্যাঁ খুব ভালো, এটা নিন, এই গ্যাস ওভেনটা নিলাম। আর এখন এটাতে আমার মানে মানে আগুনই জ্বলে না ঠিক মতো, মানে এত আস্তে না, অনেকটা সময় লেগে যায়। তো প্ল্যান ছিল যে মাকে হচ্ছে মানে সুজির হালুয়া আর হচ্ছে লুচি করে দেব, কিন্তু এতেই অনেকটা সময় লেগে গেছে। আসলে পুজোর জোগাড়যন্ত্র তো অনেক থাকে, একা হাতে সমস্তটা গুছিয়ে নেওয়া। এদিকে আমি করছিলাম কি, একবার এদিকে ঠাকুর ঘরে আসছিলাম একটু একটু করে গোছানোর জন্য, আবার ওখানে গ্যাসটা কমিয়ে দিয়ে এসে এখানে গুছাচ্ছিলাম। তারপর কি করলাম, শাড়িটা পরে নিলাম। আগে নাইটিই পরেছিলাম, হলো না যে পুজোর দিন শাড়িটা পরি। তো অন্য শাড়ি পরতে চেয়েছিলাম, ভেবেছিলাম পরবো, কিন্তু সময় হয়নি। এই সুতির শাড়িটা ধোয়া ছিল, এটাই পরলাম। আর একটু পায়ে আলতা পরারও সময় পাইনি, গয়নাগাটি কিছু পরারও সময় পাইনি। বর বাড়িতে থাকলে হয়তো হতো। আসলে ও কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার গত বছর যে পুজো করেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছো, তখন কিন্তু ও আমাকে অনেক হেল্প করেছিল। ও একদম নির্জলা উপোস ছিল। আর সেই বছর আমি একটু কিছু খেয়ে নিয়েছিলাম, সকালে ওই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। কারণ আমি একা বাড়িতে থাকলে সারাদিন আমি না খেয়ে থাকলেও তো আর কেউ দেখতে চায় না। ও যদি জিজ্ঞেস করে তুমি খেয়েছো কিনা, বলে হ্যাঁ খেয়েছি। কিন্তু আমি সেদিন একদম নির্জলা উপোস ছিলাম লক্ষ্মী পুজোর দিন। তো এবার যেহেতু ও সাথে আমার ছিল না, তাই কিন্তু আমি না খেয়ে পুজোটা দিয়েছি। তারপর এখানে ঠাকুর ঘরে এসে সব জোগাড়যন্ত্র করার পর ফলটা কেটে নিলাম, 5 রকম ফল। তো আমার এখানে তো কেউ নেই, প্রসাদ দেওয়ার মতো কেউ নেই, শুধু যেই বাড়িতে এখন আছে তাদেরকে দিয়েছিলাম। আর উম, ওর কোন পাশে এক বন্ধুর মানে ফ্যামিলি নিয়ে আছে, ওদেরকে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এত আয়োজন করে পুজো দেবো না, যেহেতু মানে আজকে পূর্ণিমা, মানে লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা, তাই ভেবেছিলাম একটু ফল মিষ্টি দিয়ে একটু ভোগ রান্না করে দিয়ে রাখবো। তারপর একে একে সবই বাজার করেছি, তারপর ভাবলাম যে কেন পুরোহিতকে বললে আর একটা প্রতিমা আনলে হয়ে যেত। আসলে আমার এই মানে এই কোজাগরি লক্ষ্মী পুজোতে পুজো করার প্ল্যান ছিল না। ও বলল ও থাকবে না, আমি বললাম একা ভরসাতে কী করব। তাই রাস পূর্ণিমাতেই পুজো করব, যদি তখন প্রতিমা নাও পাওয়া যায়, তখন ওই সে মানে যারা ঠাকুর বানায় পালদের, ওদের থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেব। তারপর এখানে একে একে সব আয়োজন করেছি। আর বর দেখে ভীষণ খুশি হয়েছে, খুবই অ্যাপ্রিসিয়েট করলো, বলল যে খুব ভালো ভালো লেগেছে, তুমি একা হাতে এত কিছু করেছো, আমি বাড়িতে না থাকা সত্ত্বেও শ্বশুর শাশুড়িও খুব খুশি হয়েছে। আসলে কি বলো তো, যতই মডার্ন হই না কেন, মানে কিছু কিছু এই ব্যাপারগুলো না, মানে যদি মন থেকে না চায় তাহলে কিন্তু করা যায় না। আমাকে অনেকেই বলে যে তুমি বাবা উল্টে পারো সব ঘরে সমস্ত কাজ সামলে, তারপর তোমার এত পুজো আর্চা করতে ভালো লাগে। আমি বলি দেখো, পুজো আর্চাটা হচ্ছে যার যার মনের ব্যাপার, যদি সেটা মন থেকে না চায় তাহলে কিন্তু সেটা কখনোই করা সম্ভব না। হ্যাঁ, ভগবান বিশ্বাস করেই তো, মানে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর। কেউ মানলে অনেক কিছু, না মানলে কিছুই না, তাই না? তো যার যার ভক্তি তার তার কাছে। সবাই এখন অ্যাডভান্স মডার্ন, তাই পুজো করতে অনেকেই চায় না। কিন্তু আমি ভাই এদিক থেকে একটু ভীতু। যেহেতু আমরা দুজন এখানে একাই থাকি, স্বামী স্ত্রী, আর আমাদের ঘরে কেউ থাকে না, অচেনা জায়গায় আমরা সবসময় থাকি। আর আমার যেহেতু এত শরীর খারাপ, বিশ্বাস করো আমি কিন্তু বারবার বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র এই যে এনাদের জন্য। এই যে আমার ঘরে ছজন সদস্য রয়েছেন না, এনারা সব সময় আমাকে বিপদের হাত থেকে রক্ষা করে, সব সময় আমাকে দেখে রাখে। এরকম কত হয়েছে, আমার সুগার ফল করেছে, ঘরে কেউ নেই, হাজব্যান্ডকে যে ফোন করব সেই ক্ষমতাও নেই, আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। হঠাৎ করে দেখছি যে আমার জ্ঞান এসছে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, মানে সুগার ফল আমার এতটাই করেছে যে আমি
সেন্সলেস হয়ে গেছি। মানে যেহেতু আমাকে দুবেলা ইনসুলিন নিতে হয় প্লাস আরও মেডিসিন নিতে হয়, তার জন্য কিন্তু আমার একটুতেই সুগার ফল করে যায়। তো ওই যে মানে ভক্তি হচ্ছে যার যার মনের থেকে আসে, জোর করে তার পুজো অর্চা কাউকে দিয়ে করানো যায় না। আমাকে আমার শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে অত নিয়ম আর্চাও নেই। আমার শাশুড়ি এত পুজো করে না, উনি কোনো পুজোই করে না, শুধু ওই নীল পুজোর উপোস করে আর হচ্ছে ওই অষ্টমী পুজো করে। পারে না, বয়স্ক হয়ে গেছে ওনারা এখন, শরীর আর বাবা শ্বশুরমশাই ভীষণ অসুস্থ, তো ওনাকে দেখভাল করবে না, পুজো করবে। তাই আমি আমার আলপনা দেওয়া দেখে কেউ হেসো না কিন্তু প্লিজ। আসলে আমি সেরকম আলপনা দিতে জানিও না। আর সেদিন আমার এত তাড়াহুড়ো ছিল, আমি মানে 3 মিনিটের মধ্যে সমস্ত আলপনা দিয়েছি। যেমনই হোক, ইচ্ছে হয়েছে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগুক আর না লাগুক, ভগবান তো সন্তুষ্ট হবে। যেটা আমার মনে চায় সেটাই আমি করি। আমার আমি আমি আমার বাবার বাড়ির নিয়মও মানি, আমার শ্বশুর বাড়ির নিয়মও মানি। আমি যেহেতু মানে আমার বাবা বাড়ি থেকে এসেছি, তাই আমি সেই রুটটাকেও ভুলে যেতে পারি না। আর শ্বশুরবাড়ির কিছু নিয়ম মানে নিয়ম কারণ আছে, সেটাকেও আমি অস্বীকার করতে পারি না। তাই যেরকম পারি আমি শুধু দুই বাড়িরই কিন্তু নিয়ম রক্ষা করার চেষ্টা করি। তো এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে এবার হচ্ছে আমার ফাইনালি পুজো দেওয়ার পালা। তো শরীরটা দেখছি তখন ভীষণ খারাপ লাগছে একটু একটু করে। তো এই যে আমার সব কিছু রেডি, এখন পুজোতে বসবো, চলো দেখো। তো এখানে আমি সমস্ত থালাগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ঘরের মেয়ে বলতে পারো, মা লক্ষ্মী বলো। আর এখানে সমস্ত কিছু দেখো, এখানে খিচুড়ি, লাবড়া, মানে ফল, নাড়ু, মিষ্টি, মুড়ি, মুরগি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। আর মা লক্ষ্মী ছাড়াও কিন্তু আমার ঘরে আরও 5জন সদস্য রয়েছেন। তারা হলেন মহাদেব, তারপর হচ্ছে কৃষ্ণ, জগন্নাথ, আমার গুরুদেব মানে অনুকূল ঠাকুর, আর লোকনাথ বাবাকে আমি ভীষণভাবে মনে প্রাণে কিন্তু আমি মানি। যেহেতু এই কোজাগরী লক্ষ্মী পুজোতে হচ্ছে আমার মানে মা লক্ষ্মীর মূর্তিটা পাল্টানো হলো না, তাই কিন্তু রাস পূর্ণিমাতে ইচ্ছে আছে, যেটা নভেম্বরের 4 তারিখ নাকি পড়েছে তিথি, সেটাতে কিন্তু পুজো করার ইচ্ছে আছে। মানে পুরোহিত দিয়ে বড় করে একটু পুজো করার ইচ্ছে আছে। আর দেখি সেটা পসিবল হবে কি না। তার মধ্যে আবার হচ্ছে এখন তো সেটা অনিশ্চিত হয়ে গেল, ওনার আবার ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, তো আবার হয়তো শিফটিংয়ের এইসব চক্কর আছে। মানে মানে একটা জায়গায় স্থায়ীভাবে যে আমি সংসার করব না, সেটা আর আমার কপালে হয়তো কোনো দিন হবে না। কী যে বিরক্ত লাগে এক জায়গায় জিনিসপত্র গুছিয়ে নিয়ে, যখন মাত্র 3-4 মাস সংসার করি, সময় মতো সংসারটা গোছাতে শুরু করি, তখন এক জায়গায় স্থায়ীভাবে কোথাও থাকাই হচ্ছে না, খুব বেশি হলে 6 মাস কি 1 বছর। মানে এবার ও বললো এবার আর কোথাও মানে ট্রান্সফার হওয়ার চান্স নেই, এখানেই থাকবো পার্মানেন্ট। আর এই জায়গাটা থাকতে থাকতে না আমার একটু ভালোও লাগে, মানে কোলাহল কম, গ্যাঞ্জাম কম, মানে খুব ফাঁকা জায়গা, হাওয়া বাতাস আছে খুব। আর এই কলকাতা, হাওড়া এইসব জায়গায় যাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, এত মানে কনজেস্টেড এরিয়া কী বলবো। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো, যাতে ওর ট্রান্সফারটা এখনও সেরকম কনফার্ম হয়নি, যাতে ট্রান্সফারটা আটকে দেয়, ঠাকুরকে এটাই প্রার্থনা করছি। আর ঠাকুরের কাছে সবার সুস্থতা কামনা করি, সবার কাছে যেন ঠাকুর ভালো রাখে। আর আমাদের ফ্যামিলিতে একটা মানে কি বলবো বিপর্যয় ঘটে গেল, আমরা আমার বড় জামাইবাবুকে হারালাম। এই কষ্টের তার তুলনা হয় না, এর আর ক্ষতিপূরণ হয় না। খুব মনে পড়ে জামাইবাবুর কথা। আজকে পুরো দিন জামাইবাবুকে একটা কথাই বলতে চাই, তুমি যেখানে থাকে ভালো থেকো, আর তোমার ছোট ছোট মেয়েগুলোকে প্রাণ ভরে আশীর্বাদ করো। যা হয়েছে, যা হয় তার উপর তো আমাদের কোনো হাত থাকে না, সবই হচ্ছে ওনার ইচ্ছা। আর ঠাকুরের কাছে আমি সব। আর হ্যাঁ, তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ যে বারবার ওনার পুজো করার সুযোগ পাই, এটাই। তো আজকের এই লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা, লোকে অংশে নারী জাতি করিয়া সৃজন। তো আমার পুজো করা হয়ে গেছে,
এখন অনেকটাই প্রায় 5টা বাজে। এখন যাই ঘরটা বন্ধ করে ঠাকুর খাক, তারপর পুজো ভাঙবো। পুজো কমপ্লিট।